নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, চিকিৎসা। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটাতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, চিকিৎসা। লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। ফুটপাথের ধার ঘেঁষে মেয়েটি দাঁড়িয়েছিল। দেখেই টের পাওয়া যায় শহুরে মেয়ে, অর্থাৎ মফস্বল থেকে শহরের নতুন আমদানি নয়। রাজপথে চলার অভ্যাস নেই, খুব অন্যমনস্ক হয়ে থাকলেও অবচেতনা তাকে আপনা থেকে কতগুলি সতর্কতা পালন করায় না, এটা বিশ্বাস করাও কঠিন। অথচ বেশ খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে সে কোনো দিকে না তাকিয়ে হঠাৎ রাস্তায় নেমে কয়েক পা এগিয়ে যায়। স্কুল, কলেজ, আপিস যাওয়ার সময় রাজপথে দ্রুতগামী গাড়ির যে দৌমুখী স্রোত চলছিল, একেবারে তারই একটা ধারার মধ্যে। মস্ত সেলুন গাড়িটা তাকে চাপা দিয়ে আহত বা নিহত করলে কারো কিছু বলার থাকতো না। এমনভাবে যে চলন্ত গাড়ির সামনে এসে পড়ে, প্রাণপণে ব্রেক কষেও বাঁচাবার সময় বা ফাঁক রাখে না, সোজাসুজি তাকে চাপা দেওয়ার অধিকার নিশ্চয়ই সে গাড়ির চালকের আছে। কিন্তু গাড়িও মানুষে চালায় কিনা, এবং জগতে এত সমারোহের সঙ্গে ছোট ও বিরাট স্কেলে মানুষ মারা হয়ে থাকলেও মানুষকে বাঁচাতে চাওয়াটাই মানুষের ধাত কিনা, দুর্ঘটনাটা তাই হয়ে যায় একটু অন্যরকম। ভাবনা চিন্তার তো সময় ছিল না। সেলুন গাড়িটার মোটাসোটা বেঁটে ড্রাইভারটি যা করে, তার পিছনে নিজেকে বিপন্ন করেও মানুষকে বাঁচাবার প্রকৃতিগত ঝোঁকটাই ছিল বলতে হবে। তাছাড়া আর কোনো ব্যাখ্যাই হয় না তার কাজের। দাঁতে দাঁত চেপে ব্রেক কষার সঙ্গে সে ডাইনে হুইল ঘুরিয়ে দেয়। বায়ে ফুটপাথে মানুষের ভিড়, একজনকে বাঁচাতে গিয়ে 10 জনকে মারা বা জখম করার কোনো মানেই হয় না। মেয়েটি ধাক্কা লেগে ছিটকে পড়ে। গাড়িটা ধাক্কা দেয় চলন্ত ট্রামের গায়ে। অদ্ভুত একটা আর্তনাদের মতো আওয়াজ ওঠে একসঙ্গে অনেকগুলি গাড়ির ব্রেক কষায়। সেলুন গাড়িটার পিছনে আসছিল লম্বাটে পুরনো বড় একটা গাড়ি। ব্রেক কষেও সেটা এসে হুমড়ি খেয়ে পড়ে সেলুনটার ওপরে। পিছনের সিটের একদিকের কোণে যে প্রৌঢ় বয়সী ভদ্রলোকটি বসেছিল, চোট লেগে সে অজ্ঞান হয়ে পাশের সুন্দরী মেয়েটির কোলে ঢলে পড়ে। সিনেমার চমকপ্রদ ঘটনার মধ্যে আসল রসালো দৃশ্যটির মতোই। কি বিরাট ছন্দে, কি গতিতে শহরের এই রাজপথে জীবনের স্রোত বয়ে চলছিল, কি বিচিত্র অদ্ভুত ছিল হেঁটে চলা ট্রামে, বাসে, গাদাগাদি করা নানা আকারের, নানা ধরনের ছোট বড়, নতুন পুরনো, মোটর গাড়িতে চাপা, রিক্সা, সাইকেলে বসা মানুষগুলোর বিভেদ আর সামঞ্জস্য। ব্যাঘাত ঘটে থেমে যেতেই যেন স্পষ্ট হয়ে ওঠে। ট্রাফিক বন্ধ, পুলিশ আসেনি, অ্যাম্বুলেন্স আসেনি, কিন্তু লোকারণ্য সৃষ্টি হয়ে গেছে। সে অরণ্য ভেদ করে সাইকেলটিরও এগিয়ে যাবার সাধ্য নেই। বাসের ড্রাইভার কন্ডাক্টর নিত্যই দেখছে এরকম দুর্ঘটনা। একটা ফাঁক পেলেই হুশ করে বেরিয়ে যেত ঘটনাস্থল পিছনে ফেলে। তাদের টাইমের সার্ভিস, দেরি হলেই জরিমানা। কিন্তু সেটা বড় কথা নয়। আপিস টাইমে আধ ঘন্টা রোজগার বন্ধ থাকলে মালিক বড় চটে যায়। বলে, চোখ কান নেই, সেন্স নেই, অ্যাক্সিডেন্ট ঘটলে, ট্রাফিক বন্ধ হলে আধা ঘন্টা 1 ঘন্টা কাবার হয়ে যাবে, খেয়াল নেই? হুশ করে বেরিয়ে যেতে পারলে না? পাশের রাস্তায় ঢুকে একটু ঘুরে আসতে পারলে না? বাস কিনে হয়েছে ঝকমারি, তোমাদের পেটেই সব যায়। বোঝাই বাস, মাল বোঝাই লরি, মাল নিতে যাওয়ার খালি লরি উগ্র অসহিষ্ণু হয়ে ওঠে। পারলে যেন জনতাকে পিষে বেরিয়ে চলে যাবে। পুলিশ না এলে তো আর সে সাহস সম্ভব নয়, শুধু ফোঁসে আর গর্জায়। জনতা রাস্তা ছাড়ে না। তারপর পুলিশ আসে, অ্যাম্বুলেন্স আসে, সামান্য ব্যাপার। শুধু একটু ঠোকাঠুকি হয়েছে চলতি কয়েকটা গাড়ির, কেউ মরেনি।
দুর্ঘটনার কারণে সেই মেয়েটির বাঁ হাতটা শুধু গুঁড়ো হয়ে গেছে আর ভেঙেছে 2-1টা পাঞ্জরার হাড়। সেলুন গাড়ির মোটাসোটা বেটের ড্রাইভারের ঘাড়টা শুধু একটু মুচকে গেছে, বেশি রকম মুচড়ে গেছে বলেই জ্ঞান হারিয়েছে, নইলে আঘাত তেমন মারাত্মক কিছু লাগেনি, কোথাও কাটেনি, রক্তপাত ঘটেনি। প্রৌঢ় ভদ্রলোকটি কেন জ্ঞান হারিয়েছেন বোঝাই যায় না। বোধহয় দেহযন্ত্রে কোনো বিকৃতি আছে। হঠাৎ আঁতকে উঠলেই অজ্ঞান হয়ে যান, নইলে এত সামান্য একটু ঝাঁকানিতে কেউ এভাবে অচেতন হয়ে যায়? ওই গাড়ির ড্রাইভারের চোট লেগেছে বরং অনেক বেশি। কপালের পাশের দিকটা অবশ্য দেখতে দেখতে ফুলে ঢোল হয়ে গেছে ভদ্রলোকের, কিন্তু 1 ফোঁটা রক্তপাত যার ঘটেনি তাকে আহত বলা যায় কোন যুক্তিতে? কেউ মরেনি, রক্তপাত হয়নি, সুতরাং সামান্য দুর্ঘটনাই বলতে হবে। মিনিট 20ও লাগে না রাজপথটি ধাতস্থ হতে। তারপর ঠিক আগের মতোই অবিরাম গতিতে মানুষ ও গাড়ির চলাচল দেখে মনে হয় দুর্ঘটনার চিহ্ন কেন, স্মৃতি পর্যন্ত যেন উপে গিয়েছে। সামনে খানিকটা ফাঁক পাওয়ায় পিছনের যে গাড়িটা ব্রেক কষে থামবার সুযোগ পেয়েছিল কারও এতটুকু চোট লাগেনি। ড্রাইভার জীবন ফুটপাতে চুপচাপ দাঁড়িয়ে বেড়ি টানে, একটার পর একটা। ভূপেশ বলে, দাঁড়িয়ে রইলে যে জীবন, গাড়িতে স্টার্ট দাও, দেরি হয়ে যাচ্ছে। জীবন একটা ঢোক গেলে সন্ধ্যা তীক্ষ্ণ দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে জিজ্ঞাসা করে, তোমার মুখ এরকম শুকনো দেখাচ্ছে কেন? প্রাণপণ চেষ্টায় মুখের ভাব স্বাভাবিক রাখার চেষ্টা করতে করতে জীবন বলে, ও কিছু নয়, শরীরটা আজ ভালো নেই। ধীরে ধীরে এগিয়ে সে গাড়িতে ওঠে। ভেতরে তার যে কী ব্যাপার চলছে, মাথা ঘুরছে, বুক ধরফর করছে, সর্বাঙ্গ কাঁপছে, এটা ওদের জানতে দেওয়া যায় না। একটা দুর্ঘটনা ঘটবার এতক্ষণ পরেও যার ভেতরে এমন ব্যাপার চলে, তাকে গাড়ি চালাবার ভার দিয়ে নিজেদের জীবন বিপন্ন করতে ওরা সাহস পাবে না। আজকেই মাইনে হাতে দিয়ে বলবে, ভালোই ভালোই বিদেয় হও। এমনি ওরা তাকে পছন্দ করে ড্রাইভার হিসেবে। তার সাধারণ কথাবার্তা চালচলনও অপছন্দ নয়, কিন্তু সে জানে মাঝে মাঝে তার মুখ যে খুব শুকনো আর বিষণ্ণ দেখায়, অত্যন্ত অন্যমনস্ক থাকে, ডাকলে কখনো চমকে উঠে খানিকক্ষণ শূন্য দৃষ্টিতে চেয়ে থাকে, এসব লক্ষ্য করে ওদের মনে একটা খটকা লাগছে। একবার যদি টের পায় তার সত্যিকারের অবস্থা, আর একদিনও ওরা তাকে রাখবে না। ভূপেশ আর সন্ধ্যাকে অফিসে পৌঁছে দিয়ে ভূপেশ বলে, আজ আর আমাদের গাড়ির দরকার নেই, বাড়িতে ওরা কোথায় যাবে বলছিল, গাড়ি নিয়ে যাও। গাড়ি নিয়ে ফিরে গিয়ে জীবন অনেকক্ষণ শুয়ে থাকে, খেয়ে দিয়ে আবার বিছানা নেয়। কিছুক্ষণের জন্য একটু তন্দ্রাও আসে, তবু বাড়ির মেয়েদের সিনেমায় নেওয়ার জন্য গাড়ি বার করবার সময় তার বুক কেঁপে কেঁপে ওঠে, সর্বাঙ্গ কেমন অবশ হয়ে আসে। দাঁতে দাঁত লাগিয়ে গ্যারেজে গিয়ে গাড়িতে উঠতে হয়। সন্ধ্যায় বাড়িতে আসে অতিথি, হাসি, গল্প, গানে ড্রয়িং রুমটা যেন আনন্দে মুখরিত হয়ে ওঠে। বাইরে বাগানে দাঁড়িয়ে জীবন ভাবে, চোরা বাজারে টাকা করেও জীবনটা ওরা হাসি আনন্দে ভরে তুলতে পারে, কারোর কিছু চুরি না করেও তার জীবনটা এমন দুঃসহ কেন? শাড়ি গয়নায় চোখে ধাঁধা লাগিয়ে মেয়েরা বেরিয়ে আসে। ভূপেশের স্ত্রী প্রৌঢ়া সুপ্রিয়াও যেন নিজের মেয়েদের সঙ্গে পাল্লা দিয়ে সেজেছে। তার দিকে চেয়ে জীবন কিছুক্ষণের জন্য তার নিজের চিন্তা ভুলে যায়। ভাবে, ভূপেশ যে সন্ধ্যাকে শুধু তার বাড়ি থেকে তুলে নিজের আপিসে নিয়ে যায় না, সিনেমা হোটেলেও নিয়ে যায়, ফিরিঙ্গিপাড়ায় ঘণ্টা হিসেবে ভাড়া করা সাজানো ঘরেও নিয়ে যায়, এটা জানলেও কি তুমি এরকম সেজে গুজে হাসি মুখে সিনেমায় যেতে পারতে? জীবনের মাথা ঘোরে, বুকের মধ্যে ঢিপ ঢিপ করে, হঠাৎ ধরাস করে উঠে আজকাল হাত পা কাঁপে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে থাকে। জল খেয়েও লাভ হয় না, জলে গলাও ভেজে না, তৃষ্ণাও মেটে না। বেশি জল খাওয়ার দরুন শুধু আরেকটা অস্বস্তি বাড়ে। খিদে পায় এলোমেলোভাবে, কখনো অসহ্য চঞ্চনে খিদে পায়, কখনো ভোঁতা হয়ে যায়, ভালো হজম হয় না, আর হয় না মানুষ।
নিয়মিতভাবে নয়, কিন্তু পালা করেই তার দুঃখের দিনগুলি আসে। কদিন ভালোই আছে, শরীরটা তাজা বোধ করছে, মনে অনুভব করছে ফুর্তির ভাব। জগৎটাকে মনে হচ্ছে খাসা জায়গা, জীবনটাকে মনে হচ্ছে আনন্দময়। স্বপ্নের মতোই যেন কেটে যায় এই অবস্থাটা, দুঃস্বপ্নের মতোই যেন শুরু হয় অস্বস্তি, যাতনাবোধ, অনিদ্রা আর আতঙ্কের দিনগুলি। চেনা ডাক্তারকে দিয়ে তন্ন তন্ন করে পরীক্ষা করানো হয়েছে দেহটা, এবং রক্ত, থুথু ইত্যাদি সব কিছু। কোনো খুঁত পাওয়া যায়নি। রোগটা বোধহয় আপনার মানসিক। মানসিক কি রোগ? সেটা স্পেশালিস্টই বলতে পারবেন। আমার মনে হয় আপনি খুব দুশ্চিন্তা করেন। শরীরটা বিগড়ে যায় কেন? এছাড়া তো আমার আর কোনো দুশ্চিন্তা নেই, কোনো ঝঞ্ঝাট নেই। আপনি একবার কুমুদ বাবুকে কনসাল্ট করুন। কুমুদের ফি ভীষণ মোটা, তবে ডাক্তারি বিদ্যায় বা যত্ন নিয়ে চিকিৎসা করায় তার ফাঁকি নেই। প্রথম দিন প্রায় ঘন্টা দেড়েক কুমুদ নানাভাবে এই কথাটাই তাকে বুঝিয়ে দেবার চেষ্টা করেছিল যে কারণ না জেনে রোগের চিকিৎসা করার সাধ্য ভগবানের থাকতে পারে, কিন্তু রক্ত মাংসের মানুষ ডাক্তারের নেই, এবং কোনো কথা গোপন করলে রোগের কারণ খুঁজে বার করবার সাধ্য ডাক্তারের হয় না। কোনো কথাই সে গোপন করেনি কুমুদের কাছে। বলেছে, আমার জীবনে কিছুই গোপন করার নেই ডাক্তারবাবু। অল্প বয়সে দুই একটা ছেলে মানুষই হয়তো করেছি, তারপর ভুলটুল হয়তো করেছি দুই একটা, কিন্তু সেসব এমন কিছু ব্যাপার নয় যে আপনাকে বলতে পারবো না। কুমুদ প্রশ্ন করেছে, সে জবাব দিয়ে গেছে। ছেলেবেলা থেকে তার জীবনের কথা, বাড়ির লোকের কথা, বন্ধু বান্ধবের কথা, সব বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন। একদিনে হয়নি, অনেক দিন যেতে হয়েছে কুমুদের কাছে। এটা সম্ভব হয়েছে কুমুদের পরিচিত, তারই অনুরোধে কুমুদ তার পাওনাটা জীবনের কাছ থেকে মাসে মাসে কিছু কিছু করে নিতে রাজি হয়েছে। শঙ্কর জোর দিয়ে কুমুদকে বলেছে, একবারে সব টাকা দিতে হলে সে চিকিৎসা চালাতে পারবে না। ওকে আমি অনেক দিন থেকে জানি, মানুষটা সত্যিই অনেস্ট। আপনার পাওনা এক পয়সাও মারা যাবে না। প্রথমে একটু উদাসীনভাবে আরম্ভ করলেও কয়েকদিন জিজ্ঞাসাবাদের পর তার অসুখটা চিকিৎসা করতে কুমুদের যেন বিশেষ আগ্রহ দেখা দিয়েছে। প্রশ্নগুলি অবশ্যই চিকিৎসা পদ্ধতি অনুসারে সাজানো, কিন্তু জীবনের কাছে ভারী এলোমেলো ঠেকে। কিন্তু ভালো করে তার রোগটা বুঝবার জন্য কুমুদের আগ্রহ সে টের পায়। আশা জাগে জীবনের। কুমুদের মতো ডাক্তার এতখানি আগ্রহের সঙ্গে এত যত্ন নিয়ে যখন তার চিকিৎসা করছে, হয়তো সেরে যাবে তার দুর্বোধ্য অসুখ, ভিতরে আড়াল করা অসুখ। 2-3 রকম ওষুধের ব্যবস্থাও করেছে কুমুদ। একটু খিদে বেড়েছে, মোটামুটি ঘুমও হয়। সেরকম কষ্টকর হয়ে ওঠে না মাথা ঘোরা, বুক ধরফর করা, গলা শুকিয়ে যাওয়া। কিন্তু এখানেই থেমে গেছে উন্নতি। আগের মতো কষ্টকর না হলেও অসুখটা তার রয়ে গেছে। কেমন বিচলিত মনে হয়েছে কুমুদকে। একদিন সে স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে চেয়ে থেকে বলে, তুমি নিশ্চয়ই আমার কাছে কোনো গুরুতর কথা গোপন করেছ। গুরুতর কথা ডাক্তারবাবু? কোনো সামান্য তুচ্ছ কথাও গোপন করিনি। কুমুদ মাথা নাড়ে। আমি স্পষ্ট ধরতে পেরেছি তোমার মধ্যে একটা কঠিন অশান্তি আছে, জোরালো সংঘাত চলছে। ব্যাপারটা না জানালে তো তোমায় সারাতে পারবো না। সে তো এই অসুখটার জন্য। আগে অশান্তি ছিল, কোনো কাজ ছিল না বলে বড় দুরবস্থা হয়েছিল। কবছর ভালো মাইনের কাজ করেছি, একরকম চলে যায়। এখন এই রোগটা ছাড়া আমার কোনো দুশ্চিন্তা নেই। কুমুদ বলে, না, অসুখের জন্য তোমার আসল অশান্তিটা নয়, ওই অশান্তিটার জন্যই তোমার অসুখ। এতে কোনো ভুল নেই। এটা ধরতেও আমার অসুবিধে হয়নি। এটার রকমটা আমি ধরতে পেরেছি ঠিক, কিন্তু গোপনে মানুষ খুন করার মতো খুব বড় রকম একটা পাপ করলে যেমন প্রতিক্রিয়া হয়, সেই ধরনের ব্যাপার। তোমার জীবনে নিশ্চয়ই বড় রকম গোপন দিক আছে, নইলে এরকম হতে পারে না। আমার বিজ্ঞানের হিসাব ভুল হবার নয়। তোমার জীবনে গোপন দিক আছে, এটা আমার আন্দাজ নয়।
ডাক্তার যেমন স্পষ্ট লক্ষণ পেলে বলে দিতে পারে রোগীর শরীরে কি কি অসুখ, তেমনি স্পষ্ট লক্ষণ থেকে আমি তোমার ভেতরের ব্যাপারটা ধরেছি। এতে ভুল হওয়া অসম্ভব। জীবন হাঁ করে চেয়ে থাকে। তার জীবনের একটা বড় গোপন দিক আছে, মানুষ খুন করবার মতো সাংঘাতিক দিক, অথচ সে নিজেই তার কোনো খবর রাখে না। কুমুদ বলছে, এভাবে গোপন করলে তো চিকিৎসা সম্ভব নয়। গুরুতর ব্যাপার একটা আছে, ভেতর থেকে চাপ দিচ্ছে, তার লক্ষণগুলি দেখতে পাচ্ছি, কিন্তু ব্যাপারটা কি না জানলে তো চিকিৎসা করতে পারবো না, তোমার রোগও সারবে না। জীবন ব্যাকুলভাবে বলে, বিশ্বাস করুন, আমি কোনো কথা গোপন করিনি। কুমুদ অনেকক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, যদি ক্রিমিনাল কিছু হয় বা বিপদে পড়ার ভয় তোমার বলতে বাধছে, তাহলে তোমায় আবার বলছি যে তুমি মস্ত ভুল করছো। তোমাকে বিপদে ফেলা যায় এমন কিছুই আমি জানতে চাই না। কারো নামধাম, কোথায় কবে ব্যাপারটা ঘটেছিল, এসব আমার জানবার দরকার নেই। এসব পয়েন্ট তুমি গোপন রাখতে পারো, বানিয়ে বলতে পারো। আমি শুধু জানতে চাই ব্যাপারটা কি ধরনের আর কিভাবে তার জের চলছে। একটু থেমে কুমুদ আবার বলে, যেমন ধরো তুমি একটা খুন করেছিলে, কবে, কাকে, কিভাবে খুন করেছিলে তোমায় বলতে হবে না, শুধু আমায় জানাবে কেন খুনটা করতে হয়েছিল, এখনো তার জেরটা চলছে কেন। তুমি সত্যি খুন করেছো বলছি না, কিন্তু আমি তোমায় শুধু এটুকু বোঝাতে চাইছি যে খুন করে থাকলে আমায় যেটুকু জানালে আমি তোমার কোনো ক্ষতি করতে পারবো না, আমায় সেইটুকু শুধু জানাও। যদি অন্যায় প্রেমের ব্যাপার হয় আমাকে শুধু এইটুকুই বলবে, আর কয়েকটা প্রশ্নের জবাব দেবে যা থেকে আমার জানার সাধ্য হবে না কার সঙ্গে তোমার অন্যায় প্রেম চলছে। জীবন ক্ষুব্ধ স্বরে বলে, আপনি যেন ধরেই নিয়েছেন আমি মস্ত একটা পাপ করেছি, এখনো তার জের টানছি। আমাকে সেটা ধরে নিতেই হবে, নইলে চিকিৎসাটা মিথ্যা হয়ে যায়। আমার হিসাবে পাপ নয়, কিন্তু তোমার কাছে পাপ। এই বিকারটা তোমার মধ্যে আছে, তা না হলে এরকম অসুখ তোমার হতেই পারে না। ওটার চিকিৎসা তো আমাকেই করতে হবে। জীবন হতাশ হয়ে বলে, আপনি কিছুতেই বিশ্বাস করবেন না? কি বলবো বলুন, ছোটখাটো পাপকর্ম করেছি বা করছি বলে তো আমার জানা নেই। কুমুদ গম্ভীর গলায় বলে, তাহলে আর টেনে কাজ নেই। তোমার কাছে আমার যা পাওনা আছে সেটা আর তোমাকে দিতে হবে না। তা কি হয় ডাক্তারবাবু, একদিন চিকিৎসা করলেন, আপনার পাওনা টাকা আপনাকে দেব বই কি। এ জীবনে আর অসুখটা সারাবার আশা সে রাখে না। কুমুদের মতো ডাক্তার যদি রোগ ধরতে না পেরে এমন আবল তাবল কথা বলে, জীবনে বিশেষ কোনো অন্যায় কোনোদিনও না করে থাকলেও গায়ের জোরে দাঁড় করায় যে কোনো গুরুতর অন্যায় করবার জন্যই তার এই রোগ, তাহলে সে আর কার কাছে যাবে, রোগ সারাবার আশা করবে? শঙ্কর ডাক্তার দেহটা সব রকমের পরীক্ষা করেও কোনো কারণ খুঁজে পায়নি। কুমুদ ডাক্তার তার মনকে পরীক্ষা করে বার করলো কল্পিত কারণ। তার দেহ খুঁজে, মন খুঁজে যদি সঠিক কারণটা না পাওয়া যায়, তবে আর আশা করা যায় কি করে? এটা তাহলে কোনো রোগ নয়? এরকম যে তার হয় এটাই তার ধাত? এই অস্থিরতা, কষ্টবোধ, অনিদ্রা, অরুচি, এর সমস্তের যে আক্রমণ হয় সেটা তার রক্তমাংসে জড়িয়ে আছে। চিকিৎসায় এর আর কোনো প্রতিকার নেই। বড় একটা দাও মেরে মোটা টাকা লাভ করে ভূপেশ একটা ঝকঝকে নতুন গাড়ি কেনে, কিন্তু এমন সুন্দর দামি নতুন গাড়ি চালাবার আরাম অন্য অনেক ধেড়ধেড়ে গাড়ির ড্রাইভারদের ঈর্ষাতুর দৃষ্টি, 10 টাকা বেতন বৃদ্ধি কিছুই যেন খুশি করে না জীবনকে। কলকাতার রাস্তায় নতুন গাড়ি চালাতে তার যেন আরও বেশি ভয় করে, অস্বস্তি বোধ হয়। সন্ধ্যা উচ্ছ্বসিত হয়ে গাড়ির এবং ভূপেশের রুচির প্রশংসা করে। এই গাড়ি চেপে অফিসে যাওয়া আসার আনন্দে, আরামে ও গর্বে যেন প্রকাশ্য পথেই নেতিয়ে পড়তে চায় ভূপেশের গায়ে। বোধহয় এই জন্যই, অথবা পুরনো হয়ে যাওয়ায় তাকে আর ভালো লাগছিল না বলে, অথবা অন্য একজনকে পছন্দ হয়েছে বলে, কাজের চাপ আর সময়ের অভাবের অজুহাতে
ভূপেশ সন্ধ্যাকে বাড়ি থেকে তুলে নিয়ে আপিস যাওয়া আর তাকে বাড়ি পৌঁছে দেওয়া বন্ধ করে দেয়। নলিনীকে আপিসে চাকরি না দিয়েই বিকালের দিকে বাড়ি থেকে তুলে নিয়ে সিনেমায় হোটেলে যায়। সুপ্রিয়া আর তার ছেলে মেয়েদের সাজসজ্জার চাকচিক্য, সিনেমা দেখা, বন্ধুদের বাড়িতে এনে হইচই করা বেড়ে গেছে। সকলেই ফুর্তিতে ডগমগ। অন্তত বাইরে থেকে দেখলে তাই মনে হয়। মুখ শুকনো আর ক্লিষ্ট শুধু জীবনের। বাড়ির সবাই নতুন গাড়ি চেপে মজা করতে যেতে চায়। বড় ছেলে মোহিত আর মেজ মেয়ে নলিনী দুজনেই সেদিন সকালে ভূপেশের কাছে প্রায় একসঙ্গে দরবার করতে যায় যে দুপুরবেলা 2 ঘন্টার জন্য গাড়িটা চাই। ভূপেশের বড় মেয়ে মোহিনী বিধবা। ভূপেশের কাছে প্রথমে গিয়েছিল নলিনী। টের পেয়েই মোহিত তাড়াতাড়ি গিয়ে হাজির হয়। বলে, বাবা, আজকে আমার গাড়িটা চাই। নলিনী হেসে বলেছিল, আমি আগে বাগিয়ে নিয়েছি। দুজনে বেঁধে যায় প্রচণ্ড কলহ, যেন আঁচড়া আঁচড়ি কামড়াকামড়ি হয়ে যাবে। ভূপেশ তাদের এক ধমকে ঠান্ডা করে দিয়ে বলে, আজ একজন কাল একজন নাও না। গাড়ি কিনে হয়েছে ঝকমারি, এমন কি জরুরি কাজ তোমাদের যে আজ গাড়ি না হলেই চলবে না? তুই তো বন্ধুদের নিয়ে বেড়াতে যাবি। মোহিত যখন বলছে ওর জরুরি কাজ আছে, আজ ওই গাড়িটা নিক, তুই কাল বেরোস। ভূপেশ ধমক দিয়ে কথা কইলে ছেলে মেয়েরা আর মুখ খুলতে সাহস পায় না। সেকালের রাজার হুকুমের মতোই তার সকল কথা সকলে নীরবে মেনে নেয়। তখন ধীরে ধীরে আসে মোহিনী। বিধবার সাদা বেশেও যে এমন চাকচিক্য আনা যায় তাকে না দেখলে ঠিক ধারণা করা যায় না। সে ম্লান মুখে বলে, বাবা, আজ আমি নতুন গাড়িটা নিয়ে একটু বেরোবো। আজ ওনার মৃত্যুদিন, ওর মা ভাই বোনেদের সঙ্গে একটু দেখা করে আসবো। ভূপেশ বলে, ট্যাক্সিতে গেলে হয় না? না বাবা, আমার গাড়িটাই চাই। তবে আর কথা কি? ভূপেশ মোহিত আর নলিনীকে বলে, তোমরা কাল পরশু গাড়ি পাবে। এরকম সিরিয়াস ব্যাপারে আমি তো মোহিনীকে না বলতে পারি না। মোহিনী উদাসীনতার মতো বলে, আমায় 100টা টাকা দিও বাবা। বাপের 100 টাকা নিয়ে বাপের নতুন গাড়িতে চড়ে মোহিনী বের হয়। এ রাস্তাটা চওড়া এবং এটার নাম রোড, দেশের একজন নমস্য ব্যক্তির নামে। কিন্তু এটার একদিক বন্ধ। বড় রাস্তার মোড়ে পৌঁছাবার আগেই জীবন জিজ্ঞাসা করে, গাড়ি কোন দিকে যাবে? মোহিনী মুচকি হেসে বলে, যেদিকে তোমার খুশি। জীবন বলে, কোথায় যাবেন না বললে? মোহিনী বলে, বললাম তো, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। সোজা কথা বুঝতে শেখো। এখানে গাড়ি থামিয়ে রেখো না, পাড়ার লোকে দেখছে। পিছনের সিট থেকে সামনে ঝুঁকে 100 টাকার নোট সে জীবনের বুক পকেটে গুজে দেয়। নিশ্চিন্ত মনে সিটে বসে বলে, রাত 10টা হোক 11টা হোক, গাড়ি নিয়ে ফেরবার জন্য ভেবো না, আমি সামলে দেব, তোমার কোনো দোষ হবে না। বলবো যে একটু সভা টভা হয়েছিল, স্মৃতি পূজা হয়েছিল, তাই ফিরতে পারেনি। বুক পকেট থেকে নোটগুলি বের করে জীবন মোহিনীর কোলে ছুড়ে দেয়। বলে, আমার মাথা ঘুরছে, গা গুলোচ্ছে, চোখে ভালো দেখতে পাচ্ছি না, চালাতে পারবো না। আজ গাড়ি চালাতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। গাড়ি ঘুরিয়ে আনার জন্য বড় রাস্তায় তাকে যেতে হয়। বড় রাস্তায় গাড়ির মুখ ঘুরিয়ে সে মোহিনীকে নামিয়ে দিয়ে গ্যারেজে গাড়ি ঢুকিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। গায়ের জ্বালায় বানিয়ে বানিয়ে মোহিনী কি বলে সেই জানে। খানিক পরেই ভূপেশ জীবনকে ডেকে পাঠায়। জীবন গিয়ে দেখে একেবারে আগুন হয়ে আছে ভূপেশ। সে গিয়ে দাঁড়াতেই যা তা গালাগালি করে পায়ের চটি খুলে হাতে নেয়। কিন্তু ভূপেশের মুখ আর হাত থেমেও যায় আচমকা। সে বোধহয় কল্পনা করেনি যে নিরীহ শান্ত প্রকৃতির জীবন এইভাবে রুখে উঠতে পারে। মাথা উঁচু করে জীবন বলে, আমারও মুখ আছে বাবু, পায়ে জুতোও আছে, সেটা ভুলবেন না। কি স্পর্ধা মানুষটার! কিন্তু আর গালাগালি দিতে সাহস হয় না ভূপেশের। তার বড় ছেলে বলে, তোমায় আমরা পুলিশে দেব। জীবন বলে, তা দিতে পারেন, একটা কিছু মিথ্যা দাঁড় করালেই হলো, সেটা আপনাদের জানা আছে। ভূপেশ বলে, তুমি এই দণ্ডে বেরিয়ে যাও। হ্যাঁ যাচ্ছি, আমার মাইনে চুকিয়ে দিন।
মাইনে তুমি পাবে না। জীবন ধীরে ধীরে বলে, দেখুন, একটা কথা ভুলবেন না, গাড়ির ড্রাইভার অনেক ভিতরের কথা জেনে যায়, আমি অনেক ব্যাপার জানি, ফাঁস করে দিলে বেশ মুশকিলে পড়বেন কিন্তু। মাইনে নিয়ে ছোট্ট সুটকেস আর বিছানার বান্ডিল হাতে জীবন রাস্তায় বেরিয়ে যায়। কোথায় যাবে ঠিক নেই, আর একটা চাকরি জুটিয়ে নিতে কতকাল লাগবে জানা নেই, কিন্তু রাস্তায় নেমে দাঁড়িয়ে জীবন মনে প্রাণে একটা অদ্ভুত রকমের স্বস্তি অনুভব করে। ভিতরে একটা বৃষ্টি কষ্টকর চাপ যেন হঠাৎ কমে গেছে, একেবারে হালকা হয়ে গেছে দেহ মন। এত স্পষ্ট হয় অস্বস্তি কেটে গিয়ে স্বস্তি বোধ করাটা একটা দুঃসহ বন্ধন থেকে মুক্তি লাভের আনন্দ, যে জীবন সত্যিই আশ্চর্য হয়ে যায়। একটা সস্তা হোটেলে গিয়ে ওঠে, তক্তপোষে বিছানাটা পেতে ঠিকঠাক করে নিতে নিতে ওই আরামটাই যেন গাঢ় ঘুম হয়ে তার চোখে ঘনিয়ে আসে। বিছানায় শোয়া মাত্র গভীর ঘুমে সে অচেতন হয়ে যায়। সন্ধ্যাবেলা ঘুম ভাঙতে মনে হয় শুধু স্বস্তি নয়, একবেলা ঘুমিয়ে শরীর মন যেন আশ্চর্য রকমের তাজা হয়ে উঠেছে। পরদিন সে কুমুদের কাছে যায়, বলে, ডাক্তারবাবু, আপনি ঠিক বলেছিলেন, আপনাদের কি ভুল হতে পারে? আমি সত্যি মস্ত একটা পাপ করেছিলাম, কিন্তু নিজেকে অন্যরকম বুঝিয়েছিলাম বলে ধরতে পারিনি পাপ করছি। কুমুদ বলে, এখন ধরতে পেরেছ? জীবন সায় দেয়, পেরেছি বই কি। প্রায় 4 বছর ধরে আমি একটা মহাপাপী বদ লোকের কাছে চাকরি করছিলাম। প্রথমে তবু পদের ছিল, তারপরে কত রকমের অকাজ কুকাজ যে করেছে, কত লোকের ঘাড় যে ভেঙেছে, বাড়ির ছেলে মেয়েগুলি পর্যন্ত ক্রমে ক্রমে বজ্জাত হয়ে দাঁড়িয়েছে। আমি সব জেনেও নিজেকে কি বোঝাতাম জানেন? আমি ড্রাইভার, আমি খেটে পয়সা রোজগার করছি, ও লোকটা কি করছে না করছে আমার তা দেখবার দরকার কি? কাল একটা ব্যাপার ঘটায় আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে। কি উপকারটাই যে করেছে তাড়িয়ে দিয়ে, এখন বুঝতে পারছি ওদের অত বজ্জাতেই আমার সই ছিল না। গাড়িতে চেপে হাজার হাজার লোকের ঘাড় ভাঙার ব্যবস্থা করতে যাবে, গরিব নিরুপায় মেয়ের সর্বনাশ করতে যাবে, আর গাড়ি চালাবো আমি, কিন্তু ভাববো যে আমি তো কিছুই করছি না। সে হয় না। কুমুদ একটু হাসে। জীবন বলে, আর চিকিৎসার দরকার হবে না ডাক্তারবাবু, আমার রোগ আরাম হয়ে গেছে।